দুষ্প্রাপ্য বইখানাকে বগলে গুজে পুরনো বইয়ের দোকানের ভ্যাপসা মলিন পরিবেশ থেকে আমি বাইরের রাস্তায় বেরিয়ে এলাম। অগাস্ট মাস, বিষণ্ণ গুমোট সন্ধেগুলি যেন এই সময়ে একটা ভারী বোঝার মতো মানুষের বুকের ওপর চেপে বসে। কিন্তু বাড়ির পথে বেশ ফুর্তি নিয়ে হাঁটছিলাম আমি। আগের দিন আমার মনটা বিশেষ ভালো ছিল না। বুঝতে পারছিলাম যে ইতিমধ্যে সেই মনমরা ভাবটাও দিব্যি কেটে গেছে। কেনই বা কাটবে না? কপাল ভালো বলতে হবে। পুরনো বইয়ের দোকানে ঢুকে তাকের ধুলো ঘাঁটতে ঘাঁটতে একেবারে হঠাৎই এমন একটি রত্ন পেয়ে গেছি, যার খোঁজ পেলে যে কোনো রসিক ব্যক্তির জিভ দিয়ে জল ঝরবে। রত্নটি আর কিছুই নয়, চীনের মৃৎশিল্প নিয়ে ফরাসি ভাষায় লেখা দুষ্প্রাপ্য একখানা গবেষণা গ্রন্থ। মোটা বই, ছবিগুলো চমৎকার, তার উপরে আবার বইখানা পেয়েও গেছি একেবারে জলের দরে। এসব বই যারা বেচে, কি বেচছে তাও কি তারা জানে না? আপাতত এই বইয়ের মধ্যে যে হপ্তা দুয়েক ডুবে থাকা যাবে, এই কথাটা ভাবতে ভাবতে রোজকার মতো আজও আমি পোস্ট অফিসের কাছে মোড় ফিরেছিলাম। কোনো কিছু ভাবতে ভাবতে যারা হাঁটে, তাদের তো অন্য আর কোনো দিকে খেয়াল থাকে না। আমারও ছিল না। ফুটপাথে চোখ রেখেই হাঁটছিলাম আমি। তবে কিনা ষষ্ঠ ইন্দ্রিয় বলেও তো একটা ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই কাজ করছিল। তা নইলে আর মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎ কেন চোখ তুলে তাকাবো? তাকিয়ে দেখলাম আমার থেকে কয়েক গজ আগে আর একটা লোক খুবই মন্থর গতিতে যেন পা টেনে টেনে হাঁটছে। আর একটু নজর করে দেখে মনে হলো লোকটা হয়তো একেবারে অচেনাও নয়। ঝুঁকে পড়ে হাঁটার এই ভঙ্গিটা আমি চিনি। আমার এক ঘনিষ্ঠ বন্ধুও ঠিক এইভাবেই হাঁটত। কিন্তু সেই বন্ধুটির সঙ্গে তো বছর 10 হলো কোনো যোগাযোগই আমার নেই। লোকটি সত্যি আমার সেই বন্ধু কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্য তাড়াতাড়ি পা চালিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, সেই বন্ধুটিই বটে। চেহারা আর সেই আগের মতো নেই, শরীর একেবারেই ভেঙে গেছে, তবে চেনা যায়। কাঁধে হাত রাখতে সে চমকে আমার দিকে ঘুরে দাঁড়ালো। কি ভীষণ পাল্টে গেছে আমার বন্ধুটি, এ তো ভাবাই যায় না। আগে তাকে যা দেখেছি, এখন সে তার ছায়া মাত্র। আমাকে দেখে আবেগে সে কথাই বলতে পারছিল না। আমার অবস্থাও তথৈবচ। কাছেই একটা চায়ের দোকান। বন্ধুটিকে টেনে নিয়ে আমি সেই দোকানের মধ্যে ঢুকে পড়লাম। তারপর এমন একটা কোণ বেছে নিয়ে সেখানে গিয়ে বসলাম, যেখানে আলো তত জোরালো নয় আর পরিবেশটাও একটু নিরিবিলি। আমাদের কারোই মুখে কোনো কথাই সরছিল না। চা খেতে খেতে অতীতের কথা মনে পড়ল আমার। একই স্কুলে পড়তাম আমরা, তারপর সেই একই কলেজে। সেই সময়েই যে আমরা পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম, তার কারণ আমরা দুজনেই ছিলাম শিল্পপ্রেমিক। যখন আমরা কলেজের ছাত্র, তখনই দেখতাম যে ক্যানভাসের উপরে রঙের তুলি বুলোতে বুলোতে কত অনায়াসে সে একটার পর একটা আশ্চর্য ছবি তৈরি করে তোলে। আমি ছিলাম তার সমালোচক, নির্ভীক নিরপেক্ষ সমালোচক। আমার পক্ষে যতটা সম্ভব খুঁটিয়ে খুঁটিয়ে তার ছবিগুলোকে দেখতাম আমি। তারপর যা মনে হতো খোলাখুলি বলতাম। রঙের ব্যবহারে তার দক্ষতা ছিল অসাধারণ। মনে হতো সে যেন রঙের জাদুকর। পুরো ব্যাপারটা কি দাঁড়াবে যেন সেসব রাজ্যের মধ্যে নাই নেই এমন নির্লিপ্ত অথচ নিশ্চিন্ত ভঙ্গিতে সে ক্যানভাসের উপরে রং চড়িয়ে যেত যে আমি অবাক হয়ে যেতাম। অথচ প্রতিটি ক্ষেত্রে তার পুরো কাজটাও হতো অসাধারণ। কিন্তু এবং এই কিন্তুটা খুবই তাৎপর্যময়। একালের তাবৎ প্রগতিশীল তরুণ বুদ্ধিজীবীর মতো সেও ছিল বামপন্থী। আর শিল্পের ক্ষেত্রে বামপন্থী হওয়ার যে পরিণাম, তার বেলাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এখানে তখন আয়েশি রক্ষণশীলরাই তো দলে ভারী। তাদের কাছে সে একেবারে অচ্ছুত হয়ে গেল। এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। এরকম যে হবে তা তো জানাই ছিল। ব্যাপারটাকে সে তাই ধর্তব্যের মধ্যে আনল না।
এটাকে পুরোপুরি উপেক্ষা করে সে এঁকে যেতে লাগলো তার ছবি। একমাত্র আমি জানি যে এরপর থেকে একাডেমির নামগন্ধও সে সহ্য করতে পারত না। শিল্পের ব্যাপারে তার প্রগতিশীল মতামতগুলি কিন্তু আমি খুবই সমর্থন করতাম, তার কারণ আমিও এক্ষেত্রে ছিলাম পুরোপুরি আধুনিক। তার তাবৎ ছবির পিছনে যে একটা সজীব মন কাজ করে যাচ্ছে সেটা আমি বুঝতে পারতাম, বুঝে খুশিও হতাম খুব। আমার মনে পড়ে যে একবার সে তার ছবির এক প্রকাশ্য প্রদর্শনীর আয়োজন করেছিল, কিন্তু দর্শক একেবারেই না আসায় সেটা খুবই করুণ একটা তামাশার ব্যাপার হয়ে দাঁড়ায়। তারও পুরোপুরি মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে যে সাধারণ দর্শক সমাজের শিল্পবুদ্ধি এখনও অতি নিচু স্তরে আটকে আছে, তার উপরে আর উঠতে পারছে না। এরপর থেকে সে তার স্টুডিওর মধ্যেই প্রদর্শনীর আয়োজন করত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে আমি একমাত্র তার দর্শক, আমি তার সমালোচক। সে শিল্পী আর আমি তার শিল্পের অনুরাগী, যেন পরস্পরের পরিপূরক আমরা দুজনেই। এইভাবে আমাদের জীবন নেহাত মন্দ কাটছিল না। টাকা রোজগারের কোনো গরজ ছিল না তার। বাবা ছিলেন বিখ্যাত ব্যবসায়ী, ছেলের জন্য বিস্তর টাকা করে তিনি রেখে গেছেন, সুতরাং ছবি এঁকে টাকা রোজগার করতে হবে এমন কথা তাকে ভাবতে হয়নি। আর তাই আর্ট ফর আর্ট সেক অর্থাৎ কলা কৈবল্যের সাধক হয়ে দিব্যি সে দিন কাটাতে পারছিল। আমার অবস্থা অন্যরকম। যে কলেজে পড়তাম, গ্রাজুয়েট হওয়ার পরে সেখানেই আমি লাইব্রেরিয়ানের চাকরি পেয়ে যাই। খুব একটা ভালো চাকরি নয়, কিন্তু তা নাই হোক, আমার শিল্পচর্চায় তো এর দ্বারা কোনো ব্যাঘাত ঘটছে না, এতেই আমি খুশি। যে কটা বছর তার ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটাই, তারই মধ্যে তাকে আমি অতি দ্রুত এক পরিণত শিল্পী হয়ে উঠতে দেখেছিলাম, যা দিয়ে একজন সত্যিকারের প্রতিভাসম্পন্ন শিল্পীকে চেনা যায়। সেই লক্ষণগুলি ইতিমধ্যেই অতি স্পষ্টভাবে ফুটে উঠছিল তার কাজে। আমি বুঝতে পারছিলাম শিল্পকলার জগতে শ্রেষ্ঠ এক বহুমুখী প্রতিভা হিসেবে হঠাৎই সে বিখ্যাত হয়ে উঠবে, আর তারও দেরি বিশেষ নেই। সাগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। কিন্তু আমি ভুল করেছিলাম, ভীষণ ভুল করেছিলাম। হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যায় যা ঘটবে বলে আগে বুঝতে পারিনি। পরস্পরের কাছ থেকে দূরে সরে যাই আমরা। এমন একটা জায়গায় সে চলে যায়, খ্যাতি, শিল্প, এমনকি আমাদের এই চেনা জগতের সঙ্গেও যার ব্যবধান অতি দুস্তর। ব্যাপারটা শুরু হয়েছিল নিছক ঠাট্টা তামাশার ভিতর দিয়ে। সন্ধ্যের দিকে প্রায় তার ফ্ল্যাটে আমি আড্ডা দিয়ে যেতাম। বছর দশেক আগে জানুয়ারির এক সন্ধে সেই রকম আড্ডা দিতে গিয়েছি। মায়োপিয়ায় ভুগত বলে সন্ধ্যের দিকে সে ছবি আঁকার কাজ বড় একটা করত না। সেদিন কিন্তু বেশ বড় একটা ক্যানভাসে খুব বিভোর হয়ে রং ধরাচ্ছিল। কাজটা এতই তন্ময় হয়ে করছিল যে আমি যে ঘরে ঢুকেছি তাও সে টের পায়নি। কৌতূহলী হয়ে আমি ইজেলটাকে দেখব বলে তার পিছনে গিয়ে দাঁড়াই। ক্যানভাসে যা তাকে আঁকতে দেখি তাতে আমার কৌতূহল আরও বেড়েই গেল। পৃথুলা, লাস্যময়ী একটি নারী মূর্তি। এমনভাবে আমার বন্ধুটি তাকে এঁকে চলেছে যে রেনোয়ার ছবির কথা মনে পড়ে যায়। মনে হচ্ছিল সে যেন তার সমস্ত কামনা ওই ছবির মধ্যে উজাড় করে দিচ্ছে। গলাটাকে খাকড়ে নিয়ে জিজ্ঞেস করি, ছবিতে যাকে লালায়িত ভঙ্গিমায় দেখা যাচ্ছে তিনি কে? এ কি তার কল্পনার নারী নাকি বাস্তব? আমার দিকে চোখ ফিরিয়ে সে হাসল, ইঙ্গিতপূর্ণ হাসি। কথা বলে যা বোঝানো যেত ওই হাসি থেকে তার চেয়ে অনেক বেশি বুঝে নেওয়া গেল। একটু চাপাচাপি করতেই বেরিয়ে পড়ল আসল কথাটা। আমার বন্ধুটি যে প্রেমে পড়তে পারে আগে তা ভাবিনি। না ভাবাটা ভুল হয়েছিল। মহিলাটিকে প্রথমবার দেখি সে যে চলে গিয়েছিল সেটা বোঝাও গেল। এও বুঝলাম যে নিজেকে সামলে নেবার কোনো চেষ্টাই সে করেনি, ফলে তাকে এখন হাবুডুবু খেতে হচ্ছে। সবটা শুনে প্রথমে বেশ মজাই লেগেছিল আমার। তাকে সে কথা বললামও।
আসলে তখনও আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে ছেলে ধরাই যেসব মেয়ের স্বভাব, আমার এই বন্ধুটি শেষ পর্যন্ত তাদেরই একজনের খপ্পরে পড়তে পারে। কিন্তু তাই ঘটে গেল। আসলে যা ঘটল তা আরো অনেক বেশি মারাত্মক। সত্যি বলতে কি, ব্যাপারটা যে এতখানি গড়াবে তা আমি ভাবতে পারিনি। সপ্তাহখানেক বাদে আমার বন্ধুটির কাছ থেকে একখানা চিঠি পাই, তাড়াহুড়ো করে লেখা চিঠি। তাতে সে জানাচ্ছে যে আগের দিন তাদের বিয়ে হয়ে গেছে, এখন তারা চলে যাচ্ছে অখ্যাত এক দ্বীপে, তবে সেখান থেকে সে আমাকে চিঠি লিখবে। সেসব চিঠিপত্র কখনো পাইনি। তার বদলে হঠাৎই একদিন এমন একটা খবর আমার চোখে পড়ে যে আমি চমকে যাই। মৃত্যুর খবর। বন্ধুপত্নী মারা গেছেন। সাঁতার কাটতে গিয়ে তিনি মারা যান। খবর পড়ে ভাবতে থাকি যে আমার বন্ধুটি এখন কি করছে, কি হলো তার। ভেবে ভেবে কুল পাই না। এই একটা বদ্ধমূল বিশ্বাস আমার ছিল যে সুবুদ্ধির উদয় হলেই সে আবার ফিরে আসবে, কিন্তু বছরের পর বছর যায়, সে আর ফেরে না। আমিও ফের শিল্প নিয়ে পড়াশোনা করতে লেগে যাই, তবে কিনা একেবারেই একা একা। এতদিন বাদে সেই মানুষটি আবার ঘরে ফিরেছে, বিষণ্ণ, গম্ভীর, শীর্ণ একটি মানুষ। এ যেন সেই মানুষ নয়, তার প্রেতমূর্তি। স্ত্রীকে সে যে এত গভীরভাবে ভালোবাসত, তার মৃত্যুতে সে যে এত শোকাবহভাবে পাল্টে যাবে তা তো আমি ভাবতেও পারিনি। বন্ধুটি তার চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে, আর আমি তাকে দেখছি। আগে সে কত উজ্জ্বল, কত প্রাণবন্ত ছিল, আর আজ সেই উচ্ছলতা, সেই টকবগে স্ফূর্তির ভাবটাকেই কে যেন তার ভিতর থেকে নিংড়ে বার করে নিয়েছে। বন্ধুটির বয়স তো 35-এর বেশি হবে না, অথচ তাকে দেখাচ্ছে যেন এমন এক প্রৌঢ়ের মতো যার শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। এই অবস্থায় কথাবার্তা শুরু করা খুবই শক্ত ব্যাপার, তবু আমাকেই সেটা শুরু করতে হলো। জিজ্ঞেস করলাম, কবে সে ফিরেছে? আজই সকালে। কথার মধ্যে প্রাণের কোনো স্পর্শ নেই। কোথায় উঠেছে? তার সেই আগের ফ্ল্যাটে? এবারও সেই একই রকম নিষ্প্রাণ গলায় বলল, না। আরও কিছু প্রশ্ন করে যা জানা গেল তা এই যে তার অবস্থা মোটেই সুবিধের নয়। টাকা পয়সা কিছু নেই, যা কিছু ছিল ফেরার ভাড়া জোগাড় করতেই তা ফতুর হয়ে গেছে। সারাদিনে তার পেটে কিছু পড়েনি। এখানে তার কোনো আশ্রয়ও নেই। রাতটা যে কোথায় কাটাবে তাও সে জানে না। তাকে আমি আমার ফ্ল্যাটে এনে তুললাম। একদিন সে ছিল আমার ঘনিষ্ঠতম বন্ধু, এটুকু তো তার জন্য করতেই হবে। কিন্তু তারপরেও তার কোনো পরিবর্তন হলো না। পথের মধ্যে হঠাৎ যখন দেখা হয়, তখন যেমন দেখেছিলাম সেই রকমই রয়ে গেল সে। চুপচাপ কি যেন ভাবে। প্রাণের কোনো সাড়া মেলে না। ঘুমোয় কম, খায় আরও কম, কথাও বিশেষ বলে না। অথচ আমি তাকে সেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চাই। ফেরানো যাতে সম্ভব হয় তারই জন্য যা কিছু শিল্প সামগ্রী এতদিন ধরে একটি একটি করে আমি জোগাড় করেছি, তার সব কিছু তার সামনে সাজিয়ে ধরি আমি। ভাবি, এসব দেখলে হয়তো তার শিল্পী মন আবার হঠাৎ জেগে উঠবে। কিন্তু কোথায় কি? শিল্পের নাম শোনা মাত্র এমন বিরক্তি ভরে সে মুখ ফিরিয়ে নেয় যে আমি হাল ছেড়ে দিতে বাধ্য হই। ভাবি যে আস্তে আস্তে সে সেরে উঠবে, এখন চুপচাপ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরই মধ্যে একটা সুযোগ এসে যায়। তাতে মনে হয় যে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একটা শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। শিল্প নিয়ে ইতিমধ্যে আর মাথা ঘামাতে পারিনি। লাইব্রেরিতে খুব কাজের চাপ যাচ্ছিল, তবু এই সময়ে হঠাৎই একদিন একটা পোস্টারের ওপর চোখ পড়তে আমার সেই পুরনো ভাবনাটা আবার জাগার দিয়ে ওঠে। গ্যালারির কর্তৃপক্ষ তাদের ঐতিহ্য অনুযায়ী ফরাসি শিল্পকলার এক প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে সেজান ও তার
পরবর্তী শিল্পীদের ছবি দেখানো হবে। পোস্টারটা দেখেই পুরনো দিনের কথা আমার মনে পড়ে গেল। সেই সব দিনের কথা, যখন গ্যালারির দেয়ালে টাঙানো বিখ্যাত সব ছবির দিকে আমরা দুই বন্ধু মিলে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতাম। বন্ধুটি আমাকে ছেড়ে যাবার পরেও একা আমি ফি বছর তাদের প্রদর্শনী দেখতে গিয়েছি। তবে কিনা সে যখন সঙ্গে থাকত, আমার উচ্ছ্বসিত প্রশংসা শুনে সেও কিছু মন্তব্য করত, সেই সময়কার আনন্দই ছিল আলাদা রকমের। পরে একা একা গিয়ে তেমন আর আনন্দ পাইনি। ফ্ল্যাটে ফিরে দেখলাম শূন্য চোখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে একটা ইজি চেয়ারে চুপ করে সে বসে আছে, পা দুটি সামনে ছড়ানো, দুহাত দুদিকে ঝুলছে। বেশি কথার মধ্যে না গিয়ে তাকে প্রদর্শনীর খবর দিলাম। বললাম, গ্যালারি তো আবার সবাইকে মাতিয়ে দেখবার ব্যবস্থা করেছে হে। ভেবেছিলাম অন্তত এই কথাটা শুনে তার ভাবান্তর হবে, কিন্তু হলো না। কি বললে? সেই একই রকমের শূন্য চোখে আমার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল। গোটা ব্যাপারটা অতএব খুলে বলতে হলো। গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে 19 শতকের শেষ থেকে 20 শতকের ফরাসি চিত্রকলা। বিস্তারিত জানতে চাও তো? আরে ফি বছর তো ওরা প্রদর্শনীর ব্যবস্থা করে, তোমার মনে নেই? প্রদর্শনী? সন্দিগ্ধ দ্বিধাজড়িত গলায় সে জিজ্ঞেস করল। দৃষ্টিতে সুদূরের ছোঁয়া লেগেছে, যেন সে মনে করতে চাইছে পুরনো দিনের কথা। ব্যাপার কি? সবকিছুই সে কি ভুলে গেছে? এই যে অবিশ্বাস্য! তাকে সে কথা আমি বললামও। বাহ, গ্যালারিতে সেই যে ঘন্টার পর ঘন্টা আমরা ছবি দেখে কাটাতাম, কত আনন্দ, কত উত্তেজনা, সেসব কিচ্ছু তোমার মনে নেই? সব ভুলে মেরে দিয়েছ? আর তাই আমাকে বিশ্বাস করতে হবে? আরে মাতিসের সেই বিখ্যাত ছবি ওদালিস্ক, যা দেখে কি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে তুমি, তাও মনে করতে পারছো না? তবুও সে কিছু বলছে না দেখে এমনভাবে আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম যে এর আর কোনো নড়চড় হবার নয়। বললাম, যাই হোক, কাল বিকেলে আমার সঙ্গে তুমি এই প্রদর্শনীতে যাচ্ছ, তখন বিশেষ ভিড়ভাটা থাকবে না। সুরার একখানা দুর্দান্ত ছবির সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেরকম সূক্ষ্ম, প্রায় বৈজ্ঞানিক পরিমিতিবোধের পরিচয় রয়েছে এই ছবিখানার বর্ণসঙ্গতির মধ্যে, তাতে সঙ্গীতের সূক্ষ্ম সুর সঙ্গতির কথাই আমার মনে পড়ে যাচ্ছিল। আমার চারদিকে বিখ্যাত সব ছবি, এত তন্ময় হয়ে, এত বিভোর হয়ে সেই সব ছবি আমি দেখেছিলাম যে বন্ধুটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কি অপরূপ সব ছবি! আমার মুখ দিয়ে কোনো কথাই সরছিল না। সেজানের একখানা দারুণ ছবির উপরে চোখ পড়তে অবশ্য নিজেকে আর সামলানো গেল না। উচ্ছ্বসিত হয়ে আমি ছবিখানির প্রশংসা করতে শুরু করে দিই। কতক্ষণ ধরে প্রশংসা করছিলাম কিচ্ছু আমার মনে নেই, কিন্তু হঠাৎই আমার খেয়াল হলো যে হলে ঢুকবার পর আমার বন্ধু এতক্ষণের মধ্যে একটিও কথা বলেনি। তার দিকে ঘুরে দাঁড়ালাম আমি। ঘুরে দাঁড়িয়ে তার মুখে যে অভিব্যক্তি দেখলাম, তাতে আমার বাক্যস্রোত একেবারে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল। বন্ধুর যে চেহারা আমার চোখে পড়ল, তেমন করুণ চেহারা আর কখনো আমি দেখিনি। এত ফ্যাকাশে, এত নিষ্প্রাণ দেখাচ্ছিল তাকে যে আমার ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তে সে হয়তো মূর্ছিত হয়ে পড়বে। হাত ধরে আস্তে আস্তে তাকে আমি গেটের কাছে নিয়ে এলাম, তারপর গেট পেরিয়ে রাস্তায়। তখন সন্ধ্যা হয়ে এসেছে। আকাশের কিউমুলাস মেঘের পুঞ্জে লেগেছে অপার্থিব কমলা রঙের ছোঁয়া। এতক্ষণ যে আমরা ওই হলের মধ্যে ছিলাম তা আমি বুঝতেই পারিনি। তুমি কি সুস্থ বোধ করছো? জিজ্ঞেস করলাম। দেখে তো মোটেই ভালো টেকছে না। ঘুরে আসার পর এই প্রথম সরাসরি আমার চোখের দিকে তাকালো সেই। তারপর বলল, সব কথা তোমাকে খুলে বলাই ভালো। কণ্ঠস্বর গম্ভীর, তাতে এমন একটা দোতনাও যেন রয়েছে যা খুব শুভ নয়। ভেবেছিলাম কিছু না বলে স্রেফ চুপ করে থাকব,
কিন্তু এই কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। মস্ত বড় একটা শ্বাস নিল, তারপর বলল, তুমি হয়তো ভাবছো যে স্ত্রী মারা যাওয়াতেই এইভাবে বদলে গিয়েছি আমি, কিন্তু না, তা নয়। সে ছিল অতি নচ্ছার মেয়ে। না না, তার মৃত্যুর পর আমার এই বদলে যাবার কোনো সম্পর্কও নেই। সে যে মরেছে তাতে বরং আমি হাফ ছেড়ে বেঁচেছি। আসলে তারপরে একটা ব্যাপার ঘটে। আবার একটুক্ষণ চুপ করে রইল সে। মনে হলো যা সে বলতে চায় তা সে সহজে বলতে পারছে না, বলতে তার খুব কষ্ট হচ্ছে। তার মৃত্যুর পরে একদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো অদ্ভুত এক পৃথিবীর দিকে আমি তাকিয়ে আছি। চারপাশে যা কিছু দেখছি তার সবই কেমন যেন অদ্ভুত ছাতা পড়া। বিছানা থেকে লাফিয়ে উঠে আমি আয়নার সামনে দাঁড়াই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে লাগলো। মনে হলো আমার মুখ থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। মারাত্মক ভয় পেলাম। মনে হলো আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে তখনই এক চোখের ডাক্তারের কাছে আমি ছুটে যাই। ডাক্তার আমার স্বাস্থ্য পরীক্ষা করলেন, চোখ দেখলেন, নানা রকম প্রশ্নও করলেন। তারপর কি বললেন ভাবতে পারো? বললেন যে না, আমি অন্ধ হয়ে যাচ্ছি না। না না, এটা অত খারাপ কিছু নয়, তবে হ্যাঁ, আমি মরণান্ধ হয়ে যাচ্ছি বটে। ভেবে দেখো, ব্যাপারটা একবার ভেবে দেখো। রঙই তো আমার ভাষা, আর সেই আমি কিনা বর্ণান্ধ হতে চলেছি। কি ভাবছো তুমি? ভাবছো তুমি দুর্বল? ভাবছো যে ভাগ্যের চাকার তলায় সেই জন্যই আমি গুড়িয়ে গেছি? নিজের কথা বলতে পারি, আমি যে আত্মহত্যা করিনি কেন, এই কথা ভেবেই আমি অবাক হয়ে যাই। কারণটা হয়তো এই যে বাঁচতে আমার ভারী ভালো লাগে, আর নয়তো আমি ভীতু কাপুরুষ। হয়তো সেটাই সত্যি। নইলে দেখো, আজ আমার কাছে জীবনের কি অর্থ, শিল্পের কি অর্থ? যে লোক হরেক রকমের একঘেয়ে ধূসর ছাড়া কোনোই রং দেখতে পায় না, সেজন্য মাতিসার রানোয়ার ছবিরই বা তার কাছে কি অর্থ? 18ই অক্টোবর। আজ সকালে সবে ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ল্যাবরেটরিতে যাব, এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বৈঠকখানায় একটি বাবু দেখা করতে এসেছেন। আমি বললাম, নাম জিজ্ঞেস করেছিস? প্রহ্লাদ বলল, আগে না। ইংরেজি বললেন, দেখে নেপালি মনে হয়। গিয়ে দেখি খয়েরি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক, সম্ভবত চীন দেশীয়। আর তাই যদি হয় তবে চীনা ভিজিটর আমার বাড়িতে এই প্রথম। আমায় ঘরে ঢুকতে দেখেই ভদ্রলোক তার সরু বাঁশের ছড়িটা পাশে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কোমর অবধি ঝুঁকে আমায় অভিবাদন জানালেন। আমি নমস্কার করে তাকে বসতে বললাম এবং তার আসার কারণটা জিজ্ঞেস করলাম। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলে মানুষের মতো খিলখিল করে হেসে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বললেন, হে হে হে, ইউ ফলগেট, ব্যাড মেমোরি, ব্যাড মেমোরি। ব্যাড মেমোরি? ফরগেট? তবে কি ভদ্রলোকের সঙ্গে আমার আগে কোথাও আলাপ হয়েছিল? আমি কি ভুলে গেছি? আমার স্মরণশক্তি তো এত ক্ষীণ নয়। আমার অপ্রস্তুত ভাবটা বেশ কিছুক্ষণ উপভোগ করে চীনা ভদ্রলোক হঠাৎ তার ঝোলাকোটের পকেট থেকে একটা লাল রঙের কাঠের বল বার করে সেটাকে ডান হাতের দুটো আঙ্গুলের ফাঁকে রেখে আমার নাকের সামনে 3-4 পাক ঘোরাতেই সেটা সাদা হয়ে গেল। তারপর আবার এক পাক ঘোরাতেই কালো। আর আমারও তৎক্ষণাৎ 4 বছর আগের এক সন্ধ্যার ঘটনা পরিষ্কারভাবে মনে পড়ে গেল। এই যে সেই হংকং শহরের জাদুকর চিচিং। চিনতে না পারার কারণ অবশ্যই ছিল, প্রথমত চীনেদের পরস্পরের চেহারার প্রভেদ সামান্যই, তার উপর পরিবেশ আলাদা। কোথায় হংকং আর কোথায় গিরিডি। আর ভদ্রলোকের আজকের পোশাকের সঙ্গে সেদিনের কোনো মিল নেই। সেদিন স্টেজে চিচিং পরেছিলেন একটা সবুজ, লাল আর কালো নকশা করা ঝলমলে সিল্কের আলখাল্লা, আর তার মাথায় ছিল ডোরাকাটা চোঙা টুপি। যাই হোক,
এই এক কাঠের বলের খেলা দেখে আমার মনে সেদিনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমি তখন যাচ্ছিলাম জাপানের কোবে শহরে পদার্থবিজ্ঞানীদের একটা সম্মেলনে যোগ দিতে। পথে হংকংয়ে 2 দিন থেকেছিলাম আমারই এক আমেরিকান বন্ধু প্রফেসর বেঞ্জামিন হজকিন্সের বাড়িতে। হজকিন্স বৈজ্ঞানিক এবং 60-এর ওপর বয়স হলেও ভারী আমোদে লোক। যেদিন পৌঁছালাম সেদিন সন্ধ্যায় তিনি আমায় ধরে নিয়ে গেলেন চিচিংয়ের ম্যাজিক দেখাতে। ম্যাজিক আমার ভালো লাগে, তার একটা কারণ হচ্ছে ম্যাজিকের কারসাজি ধরে ফেলার মধ্যে আমি একটা ছেলে মানুষই আনন্দ পাই। তাছাড়া কোনো নতুন ধরনের ম্যাজিক দেখলে জাদুকরের বুদ্ধির তারিফ করতেও ভালো লাগে। উঁচু দরের জাদুকর মাত্রেই বিজ্ঞানের সাহায্য নিতে হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, শরীরতত্ত্ব, মনস্তত্ত্ব এই সবই তাদের ঘাটতে হয়। চিচিংয়ের নাকি বেশ নামডাক আছে, তাই তিনি কী ধরনের জাদু দেখান সেটা জানার একটা আগ্রহ ছিল। হজকিন্সের অনুরোধ তাই এড়াতে পারলাম না। হাত সাফাইয়ের কাজ, আলো ছায়ার কারসাজি, যান্ত্রিক ম্যাজিক, রাসায়নিক ভেলকি এইসবই চিচিং ভালোই দেখালেন। কিন্তু তারপর যখন হিপনোটিজম বা সম্মোহনের জাদু দেখাতে আরম্ভ করলেন তখনই ব্যাপারটা কেমন যেন আপত্তিকর বলে মনে হতে লাগলো। সবচেয়ে খারাপ লাগলো যখন কতগুলি নিরীহ গোবেচারা দর্শক বাছাই করে তাদের স্টেজের উপরে ডেকে নিয়ে গিয়ে চিচিং নানানভাবে তাদের অপদস্থ করতে শুরু করলেন। একটি লোক তো প্রায় 5 মিনিট ধরে আপেল মনে করে উলের বল চিবোলেন, আর একজন তার পোষা কুকুর মনে করে বেশ একটা চেয়ারের হাতলে হাত বুলোতে লাগলেন। মোহ কাটবার পর দর্শকদের হট্টরোলে এইসব লোকেদের মুখের অবস্থা সত্যি শোচনীয় হয়েছিল। আমি হজকিন্সকে বললাম, আমার ভালো লাগছে না। লোকগুলো কি এইভাবে অপদস্থ হবার জন্য পয়সা দিয়ে ম্যাজিক দেখতে এসেছে? হজকিন্স বললেন, কি উপায় বলো? এদের ডাক দিলে এরা যদি স্টেজে যেতে আপত্তি না করে তাহলে জাদুকরের ওপর দোষারোপ করা যায় কি করে? আমি সবে একটা উপায়ের কথা ভাবছি, এমন সময় খেয়াল হলো দর্শকরা সবাই যেন আমারই দিকে ঘুরে দেখছে। ব্যাপারটা কি? স্টেজে চোখ পড়তেই দেখি চিচিং হাসি মুখে আমার দিকে আঙুল দেখাচ্ছেন। চোখাচোখি হতে চিচিং বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে একবার স্টেজে আসবেন কি? বুঝলাম আমার চেহারা দেখে চিচিং আমাকেও একজন নিরীহ গোবেচারা বলেই ধরে নিয়েছে। চিচিংকে শিক্ষা দেবার একটা সুযোগ আপনা থেকেই এসে গেল দেখে আমি খুশি হয়েই স্টেজে উঠে গেলাম। চিচিং প্রায় আধা ঘন্টা ধরে আমাকে হিপনোটাইজ করার নানা রকম চেষ্টা করলেন। চোখের সামনে আলোর লকেট দোলানো, চোখের পাতার ওপর আঙ্গুল বুলানো, স্টেজে অন্ধকার করে কেবল নিজের চোখের ওপর আলো ফেলে আমার চোখের দিকে একদৃষ্টে চাওয়া, ফিসফিস করে গানের সুরে একঘেয়ে ও আবল তাবল বকে যাওয়া, এর কোনোটাই চিচিং বাদ দিলেন না। কিন্তু এত করেও তিনি আমার ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারলেন না। আমি যেই সজাগ সেই সজাগই রয়ে গেলাম। অবশেষে বেগতিক দেখে ঘর্মাক্ত অবস্থায় স্টেজের সামনে এগিয়ে গিয়ে দর্শকদের উদ্দেশ্য করে চাপা বিদ্রূপের সুরে চিচিং বললেন, ভুলটা আমারই। যাকে হিপনোটাইজ করা হবে তার মস্তিষ্ক বলে বস্তু থাকা চাই। এই ভদ্রলোকের যে সেটি একেবারেই নেই তা আমার জানা ছিল না। দর্শকদের কাছে সেদিনকার মতো হয়তো চিচিংয়ের মান রক্ষা হয়েছিল, কিন্তু তার নিজের মনের অবস্থা কি হয়েছিল সেটা জানতে পারিনি, যদিও সেটা অনুমান করা কঠিন নয়। পরের দিন হংকং ছেড়ে জাপানে চলে যাই। ফিরতি পথে যখন আবার হংকংয়ে নামি তখন শুনি চিচিং ম্যাজিক দেখাতে চলে গেছেন অস্ট্রেলিয়া। তারপর এই 4 বছর পরে আমার এই গিরিডির ঘরে তার সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি? আমি প্রশ্ন করবার আগেই চিচিংই কথা বললেন, ইউ প্রফেসর সোকু। উত্তরে জানালাম, আমি সেই ব্যক্তি। ইউ সায়েন্টিস্ট? তাই তো মনে হয়। সায়েন্স ইজ ম্যাজিক, তা একরকম ম্যাজিকই বটে। অ্যান্ড ম্যাজিক ইজ সায়েন্স, হ্যাঁ? চিচিং বারবার হাসছেন। আমি ক্রমাগত গম্ভীর থাকলে অভদ্রতা হয়, তাই এবার আমি তার হাসিতে যোগ দিলাম। ইউ ওয়াল্ক হিয়াল, অর্থাৎ এটা কি তোমার কাজের জায়গা? আমি বললাম, হ্যাঁ। তারপর চিচিংকে নিয়ে গেলাম আমার ল্যাবরেটরি দেখাতে। আমার আবিষ্কৃত যন্ত্রপাতি, আমার তৈরি ওষুধপত্র, আমার কাজের সরঞ্জাম, চার্ট ইত্যাদি দেখতে দেখতে চিচিং বারবার বলতে লাগলেন,
ওয়াঙ্গাফুল। পাশাপাশি 3টে বড় বড় বোতলে তরল পদার্থ দেখে চিচিং বললেন, ওয়াতাল। আমি হেসে বললাম, না, জল নয়, এগুলো সব মারাত্মক অ্যাসিড। অ্যাসিড? ভেরি নাইস। অ্যাসিড কেন নাইস হবে সেটা আমার বোধগম্য হলো না। দেখা শেষ হলে একটা চেয়ারে বসে পকেট থেকে একটা বেগুনি রুমাল বার করে ঘাম মুছে চিচিং বললেন, ইউ অল গ্লেট। চিচিংয়ের কথার প্রতিবাদ করে আর অযথা বিনয় প্রকাশ করলাম না, কারণ আমি যে গ্রেট সেটা অনেক দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এর অনেক আগেই স্বীকার করেছেন। ইয়েস, ইউ অল গ্লেট, বাট আই এম গ্লেতাল। লোকটা বলে কি, কোথাকার কোন এক পেশাদার ম্যাজিশিয়ান অর্ধেক সময় লোকের চোখে ধুলো দিয়ে পয়সা নিচ্ছে, আর সে বলে কিনা আমার চেয়ে গ্রেটার। কি এমন মহৎ কীর্তি তার রয়েছে যেটা পৃথিবীর আর 5টা পেশাদার জাদুকরের নেই? প্রশ্নটা মুখে এলেও প্রকাশ করলাম না। প্রহ্লাদ কিছুক্ষণ আগেই কফি দিয়ে গিয়েছিল। চিচিং দেখি কফির পেয়ালা হাতে নিয়ে কড়িকাঠের দিকে চেয়ে আছেন। আমিও তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে চাইতেই চিচিং বলে উঠলেন, লিজার্ড অর্থাৎ সরীসৃপ। যেটাকে লক্ষ্য করে কথাটা বলা হলো সেটা হলো আমার ল্যাবরেটরির বহুকালের বাসিন্দা টিকটিকি। জানোয়ারটির বাংলা নাম চিচিংকে বলতেই তিনি আবার খিলখিল করে হেসে উঠলেন, টিকটিকি, হা, ভেরি নাইস, টিকটিকি। 2 চুমুকে কফিটা শেষ করেই চিচিং উঠে পড়লেন। তিনি নাকি কলকাতায় ম্যাজিক দেখাবেন সেই রাত্রেই, সুতরাং তার তাড়াতাড়ি ফিরে যাওয়া দরকার। গিরিডি এসেছেন নাকি একমাত্র আমার সঙ্গেই দেখা করতে। চিচিং চলে যাওয়ার পর অনেক ভেবেও তার আসার কোনো কারণ খুঁজে পেলাম না। 19শে অক্টোবর। আজ দুপুরে আমার ল্যাবরেটরিতে কাজ করছি। এমন সময় আমার বেড়াল নিউটন এসে তড়াক করে আমার কাজের টেবিলের ওপর উঠে বসল। এই কাজটা নিউটন কখনো করে না। টেবিলের ওপরটা আমার গবেষণার নানান যন্ত্রপাতি ওষুধপত্রে ডাই হয়ে থাকে। সে আমার বাড়িতে প্রথম আসার কয়েকদিনের মধ্যেই একবার টেবিলে ওঠাতে আমার কাছে ধমক খেয়েছিল। তারপর থেকে আর দ্বিতীয়বার ধমকের প্রয়োজন হয়নি। আজ তাকে এভাবে নিষেধ অগ্রাহ্য করতে দেখে আমি বেশ থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর সামলে নিয়ে কড়া করে কিছু বলতে গিয়ে দেখি সেও চেয়ে আছে কড়িকাঠের দিকে। উপরে চেয়ে দেখি কালকের মতো আজও টিকটিকিটা সেইখানেই দাঁড়িয়ে আছে। নিউটনের টিকটিকি ঢের দেখেছে এবং কোনোদিন ওর চাঞ্চল্য প্রকাশ করেনি। আজ সে পিঠ উঁচিয়ে লোম খাড়া করে এমন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওটাকে চেয়ে দেখছে কেন? নিউটনকে ধরে নামিয়ে দেব মনে করে তার পিঠে হাত দিতেই সে এমন ফ্যাস করে উঠল যে আমি রীতিমতো ভড়কে গেলাম। টিকটিকির মধ্যে এমন কিছু কি সে দেখেছে যেটা মানুষের চোখে ধরা পড়ছে না? দেরাজ খুলে বাইনোকুলারটা বার করে সেটা দিয়ে টিকটিকিটাকে দেখলাম। সামান্য একটু পরিবর্তন দেখা যাচ্ছে কি? মনে হলো পিঠের উপর লাল চাকা চাকা দাগটা যেন ছিল না, আর চোখের মধ্যে যে হলদের আভা সেটাও কি আগে লক্ষ্য করেছি কোনোদিন? বোধ হয় না। তবে এটা ঠিক, এর আগে কোনোদিন বাইনোকুলার দিয়ে এত কাছ থেকে টিকটিকিটাকে দেখার প্রয়োজন হয়নি। জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটাকে সরিয়ে নিলাম। টিকটিকিটা সিলিং বেয়ে দেয়ালে এসে নামলো। তারপর দেয়াল বেয়ে এসে শুরুত করে আমার শিশি বোতলের আলমারিটার পিছনে ঢুকে গেল। তাকে আর দেখতে না পেয়ে বোধহয় নিউটনের উত্তেজনাটা চলে গেল। সে নিজেই টেবিল থেকে নেমে একটা গড় গড় আওয়াজ করতে করতে দরজা দিয়ে বাইরের বারান্দায় চলে গেল। আমিও টিকটিকির চিন্তা মন থেকে দূর করে আমার গবেষণার কাজ নিয়ে পড়লাম। আপাতত আমার কাজ হচ্ছে একটি পদার্থ আবিষ্কার করা যেটার ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং পিল। আমার চাকর প্রহ্লাদ প্রায় 30 বছর ধরে আমার কাজ করছে। সে আমার ল্যাবরেটরির জিনিসপত্র কখনো ঘাটাঘাটি করে না। বাইরের লোকজন কদাচিৎ আমার বাড়িতে এলেও আমার ল্যাবরেটরিতে কখনোই আসে না, এক বৈজ্ঞানিক না হলে অথবা আমি নিজে না নিয়ে এলে। আমি যখন ল্যাবরেটরিতে থাকি না তখন দরজা তালা দিয়ে বন্ধ থাকে, জানালাগুলো ভিতর দিক থেকে ছিটকিনি লাগানো থাকে। কাল রাত্রেও দেখে গেছি যে আমার সেই ভীষণ তেজি অ্যাসিডের 3টি বোতলই প্রায় কানায় কানায় ভর্তি। আজ সকালে ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের দিকে চোখ পড়তেই দেখি
বাঁদিকের অর্থাৎ কার্বোডায়াবলিক অ্যাসিডের বোতলটা প্রায় অর্ধেক খালি। রাতারাতি যে অ্যাসিড বাষ্প হয়ে উবে যাবে তার কোনো সম্ভাবনা নেই। বোতলের গায়ে ফুটো ফাটাও নেই যে চুইয়ের টেবিলে পড়ে শুকিয়ে যাবে। অ্যাসিড তবে গেল কোথায়? 3টি অ্যাসিডের প্রত্যেকটি এত তেজিয়ান যে সেগুলো নিয়ে কেউ অসতর্কভাবে ঘাটাঘাটি করলে তার মৃত্যু অনিবার্য। আমি বিস্তর মাথা ঘামিয়ে এই রহস্যের কোনো কুলকিনারা পেলাম না, অথচ অ্যাসিডের অভাবে আমার এক্সপেরিমেন্ট চালানো অসম্ভব। এই অবস্থায় কি করা যায় সেটা ভাবছি, এমন সময় একটা মৃদু খচমচ শব্দ পেয়ে পিছন ফিরে দেখি আমার শিশি বোতলের আলমারির মাথার উপর দিয়ে একটি প্রাণী উকি দিচ্ছে। প্রাণীটি আমারই ল্যাবরেটরির সেই প্রায় পোষা টিকটিকি, কিন্তু এখন আর তাকে টিকটিকি বলা চলে না, কারণ তার চেহারায় কিছু পরিবর্তন ঘটেছে। চোখের মণিতে এখন আর কালো অংশ বলে কিছু নেই, সবটাই হলদে, এবং সেটা মোটেই স্নিগ্ধ হলদে নয়, বরঞ্চ তাতে কেমন যেন একটা আগুনের ভাটার আভাস আছে। নাকেও একটা প্রভেদ লক্ষ্য করলাম, ফুটোগুলো আগের চেয়ে অনেক বড়। গায়ের রং আগে ছিল হালকা সবুজ ও হলদে মেশানো, এখন দেখছি সর্বাঙ্গ লাল চাকা চাকায় ভর্তি। আলমারির পিছনে টিকটিকির অস্তিত্ব সম্বন্ধে যদি আমি না জানতাম তাহলে মনে করতাম এ এক নতুন জাতের সরীসৃপ। টিকটিকিটা কিছুক্ষণ একদৃষ্টে আমারই দিকে তাকিয়ে নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ফোঁস বলছি এই জন্যে যে নিঃশ্বাসের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। আর একটা কথা বলা হয়নি, টিকটিকিটা লম্বায় আগের চেয়ে কিছু বেশি বলে মনে হলো। আমি তাকিয়ে থাকতেই সেটা আমার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে টেবিলের দিকে চাইল। কিছুক্ষণ ওৎপাতার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ এক প্রচণ্ড লাফে একেবারে সোজা টেবিলের উপর এসে পড়ল। আমার কাচের যন্ত্রপাতি সব ঝনঝন করে উঠল। আলমারি থেকে টেবিলের দূরত্ব প্রায় 10 হাত, তাই আমার কাছে এই বিরাট লং জাম্প এতই অপ্রত্যাশিত যে আমি কিছুক্ষণের জন্য একেবারে থ মেরে গেলাম। টেবিলে এসে পড়াতে টিকটিকিটাকে এখন বেশ কাছ থেকেই দেখতে পেলাম। লেজটায় এক লম্বায় বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। পা, মাথা, চোখ, নাক, গায়ের রং সবই বদলে গেছে। মাথার উপরটায় দুটো চোখের মাঝখানে লক্ষ্য করলাম একটা ছোট্ট শিংয়ের মতো কি যেন গজিয়েছে, আর পায়ের নখগুলো যেন অস্বাভাবিক রকম বড় ও তীক্ষ্ণ। টিকটিকিটা আমার অ্যাসিডের বোতলগুলোর দিকে চেয়ে রয়েছে। তারপর দেখলাম মুখটা হা করে সে একটি লকলকে জিভ বার করল। জিভের ডগাটা সাপের জিভের মতো বিভক্ত। এর পরের দৃশ্য এতই অবিশ্বাস্য যে আমার হা করে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ই রইল না। টিকটিকিটা তরতর করে এগিয়ে গিয়ে কার্বোডায়াবলিক অ্যাসিডের বোতলটার গা বেয়ে উঠে পিছনের পা দুটো দিয়ে বোতলের কানাটা আঁকড়ে ধরে সমস্ত শরীরটা বোতলের মধ্যে গলিয়ে দিয়ে ওই সাংঘাতিক অ্যাসিডের বাকিটুকু চকচক করে চুমুক দিয়ে খেয়ে ফেলল। খাওয়ার সময় লক্ষ্য করলাম বোতলের বাইরে দোলায়মান লেজটার চেহারা বদলে গিয়ে বাকি শরীরের সঙ্গে মানানসই হয়ে গেল, এবং হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে পড়ল, ড্রাগন। আমার ঘরের প্রায় পোষা টিকটিকি আজ ড্রাগনের রূপ ধারণ করেছে, আর এই ড্রাগনের প্রিয় পানীয় হলো আমার এই মারাত্মক অ্যাসিড। বৈজ্ঞানিক বলেই বোধহয় চোখের সামনে এমন একটা আশ্চর্য প্রায় অলৌকিক ঘটনা ঘটতে দেখে এরপরে আরও কি ঘটতে পারে সেটা জানার জন্য একটা প্রচণ্ড কৌতূহল অনুভব করছিলাম। যা ঘটল তা এই, টিকটিকিটা অ্যাসিড খেয়ে ড্রাগনের রূপ ধরে বোতলের বাইরে আসার সঙ্গে সঙ্গেই আয়তনে প্রায় আরও দ্বিগুণ হয়ে গেল। লক্ষ্য করলাম তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের ফুটো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। টিকটিকিটা এবার চলল দ্বিতীয় বোতলের দিকে। এতে আছে নাইট্রো অ্যানাইহিলিন অ্যাসিড। বোতলের পিঠটায় সামনের দুপা দিয়ে ভর করে উঠে এক কামড়ে চিপিটা খুলে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকটিকিটা আমার সমস্ত নাইট্রো অ্যানাইহিলিন শেষ করে ফেলল। খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাইজ হয়ে দাঁড়ালো প্রায় 3 হাত। দ্বিতীয় বোতল শেষ করে তৃতীয়টির দিকে এগোনোর সময় আমার মন বলে উঠল, আর না, এবারে এটাকে শায়েস্তা করার উপায় বার করতে হবে। হলোই বা অ্যাসিড খোর, আমার মতো বৈজ্ঞানিকের তাতে কি একে ঘায়াল করার কোনো কল নেই? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ঘরের কোনায় রাখা লোহার সিন্দুকটা থেকে আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ
ইলেকট্রিক পিস্তলটা বার করলাম। তাক করে মারলে একটি 400 ভোল্টের বৈদ্যুতিক শক যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে ধরাশায়ী করবে। পিস্তলটি আবিষ্কার করার পর আজ পর্যন্ত এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আজ আমি এর শক্তি পরীক্ষা করব এই ড্রাগনের সঙ্গে। ড্রাগন তখন সবে আমার ফোরোসোটানিক অ্যাসিডের বোতলের চিপিটা খুলেছে। আমি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পিস্তলটি উঁচিয়ে তার কাঁধের ওপর তাক করে ঘোড়া টিপতেই একটা বিদ্যুতের শিখা তীরের মতো গিয়ে লক্ষ্যস্থলে লাগল। কিন্তু অবাক বিস্ময়ে এবং গভীর আতঙ্কে দেখলাম যে শকে একটি আস্ত হাতি ভস্ম হয়ে যাওয়ার কথা, সেই শক কি এই 3.5 হাত প্রাণীর কোনোই অনিষ্ট করতে পারল না। সামান্য একটু শিউরে উঠে ড্রাগন বোতল ছেড়ে প্রায় 10 সেকেন্ড তার হলুদ জলজলে চোখ দিয়ে একদৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি অনুভব করলাম আমার হাত পা অবশ হয়ে আসছে। তারপর ড্রাগনের নাক দিয়ে পড়ল নিঃশ্বাস, আর নিঃশ্বাসের সঙ্গে বেরোলো রক্তবর্ণ ধোঁয়া। সেই তীব্র ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়ায় আমার দৃষ্টি ও চেতনা লোপ পেতে শুরু করল। অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত অবধি আমি দেখতে পেলাম ড্রাগন তার পায়ের আঘাতে ও লেজের আঁচড়ানিতে আমার টেবিলের সমস্ত যন্ত্রপাতি লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ করেছি। প্রহ্লাদের গলার আওয়াজে জ্ঞান হলো। বাবু বাবু! ধর্মরিয়ে উঠে দেখি ল্যাবরেটরির চেয়ারে বসে আছি। প্রহ্লাদ জিভ কেটে বলল, এই দেখো, আপনি ঘুমায় পড়লে আমি বুঝতে পারিনি কি হয়েছে। সেই নেপালি বাবু তেনার লাঠিটা ফেলে গেলেন যে। লাঠি? দরজার দিকে চোখ পড়তেই দেখি হাসি মুখে চিচিং দাঁড়িয়ে আছেন, তার হাতে সেই সরু বাঁশের লাঠি। দিস টাইম আই ফরগেট মাই স্টিক, হে হে, ভেরি সরি। আমার মুখ দিয়ে কেবল বেরোলো, বাট দি ড্রাগন, দাগন, ইউ সি দাগন। আমার সমস্ত যন্ত্রপাতি বলতেও লজ্জা করল, কারণ আমার টেবিলের জিনিসপত্রে যেমন কিছু ছিল তেমনই আছে, কিন্তু অ্যাসিড 3টি বোতলই যে খালি। আমি বিস্ফোরিত নেত্রে খালি বোতলগুলোর দিকে চেয়ে আছি। এমন সময় শুনলাম চিচিংয়ের খিলখিল হাসি। হে 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 হে, এই লিটল ম্যাজিক বাট গ্লেট ম্যাজিক, ওই তোমার ড্রাগন। চিচিং কড়িকাঠের দিকে আঙুল দেখালেন। উপরে চেয়ে দেখি আমার চিরপরিচিত টিকটিকি তার জায়গাতেই রয়েছে। অ্যান্ডিওল অ্যাসিড। এবার টেবিলের দিকে চাইতেই চোখের নিমেষে 3টি খালি বোতল স্বচ্ছ তরল পদার্থে কানা অবধি ভরে উঠল। চিচিং এবার বাঙালি কায়দায় 2টো হাতের তেলও একত্র করলেন। নমস্কার প্রফেসর ছকু। চিচিং চলে গেলেন। প্রহ্লাদ শুনলাম বলছে, ভাবলাম বেশ সরেশ লাঠিখান কাজে দেবে। ও মা, বাবু এই গেলেন আর এলেন, 5 মিনিটও হয়নি। পুনশ্চ 18ই অক্টোবর। ড্রাগনের ঘটনাটা ডায়েরিতে লিখতে গিয়ে দেখি সেটা আগেই লেখা হয়ে গেছে, আমারই হাতের লেখায়। এটাও কি তাহলে চিচিংয়ের দুর্ধর্ষ ম্যাজিকের একটা নমুনা? আপনাদের অর্ডারটা একটু অস্বাভাবিক ধরনের। বিস্ময়ের মাত্রাটা যথাসম্ভব কমিয়ে বললেন ডক্টর ওয়াগনার। আমি যতদূর জানি এর আগে কোনো তিব্বতী গুম্ফা থেকে অটোমেটিক সিকোয়েন্স কম্পিউটারের জন্য অর্ডার আসেনি। আপনাদের ঠিক এই ধরনের মেশিনের প্রয়োজন হতে পারে সেটা আমি ভাবিনি। আপনারা কি কাজের জন্য যন্ত্রটা চাইছেন সেটা একটু বুঝিয়ে বলবেন কি? নিশ্চয়ই। তার সিল্কের আলখাল্লাটিকে সামলে নিয়ে স্লাইড রুলের সাহায্যে ডলার ও তিব্বতী মুদ্রার পারস্পরিক সম্পর্কের হিসাবটা স্থগিত রেখে বললেন লামা। নিশ্চয়ই বলবো। আপনাদের মার্ক 4 কম্পিউটার সব রকম গণনারই কাজ করতে পারে, যদি না একসঙ্গে 10টার বেশি সংখ্যার প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাজের জন্য আমরা সংখ্যার কথা ভাবছি না, আমরা ভাবছি অক্ষরের কথা। আপনারা যদি যন্ত্রের সার্কিটে কিছু অদল বদল করে সেটাকে এমন একটা অবস্থায় এনে দিতে পারেন যাতে তার সাহায্যে সংখ্যার বদলে অক্ষর ছাপা হবে, তাহলেই আমাদের কাজ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো ঠিক। আমরা এই কাজটা বিনা যন্ত্রে গত 300 বছর ধরে করে আসছি, অর্থাৎ আমাদের গুম্ফা যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে। হয়তো কাজটা আপনি এখনো ঠিক অনুধাবন করতে পারছেন না, কিন্তু যদি একটু মন দিয়ে শোনেন তাহলেই পারবেন। বেশ তো,
আসলে ব্যাপারটা খুবই সহজ। আমরা একটা তালিকা প্রস্তুত করছি, যাতে ঈশ্বরের যত রকম নাম হয় তার সবগুলিই থাকবে। মানে? লামা নিরুদ্বিগ্নভাবে বলে চললেন, আমাদের বিশ্বাস ঈশ্বরের কোনো নাম লিখতেই 9টির বেশি অক্ষরের প্রয়োজন হয় না। অবশ্যই নাম লিখতে যে বর্ণমালা ব্যবহার হবে সেটা নতুন এবং আমাদেরই তৈরি। এই কাজ আপনারা 300 বছর ধরে করছেন? আগে হ্যাঁ, আমরা অনুমান করি কাজটা সম্পূর্ণ হতে লাগতো আরও 15,000 বছর। ডাক্তার ওয়াগনার এখনও খেয়েই পাচ্ছেন না। তিনি বললেন, বুঝলাম, এখন বুঝতে পারছি কেন আপনারা কম্পিউটার ব্যবহার করার কথা ভাবছেন। কিন্তু এই কাজের আসল উদ্দেশ্যটা কি? লামার মধ্যে যেন কিঞ্চিত ইতস্তত ভাব। ডাক্তার ওয়াগনারের আশঙ্কা হলো তিনি বুঝি অজান্তে অপমানসূচক কিছু বলে ফেলেছেন, কিন্তু লামার উত্তরে কোনো বিরক্তি প্রকাশ পেল না। এই কাজটা আমাদের আচার অনুষ্ঠানের একটা অঙ্গ। আমরা এটাকে একটা কর্তব্য বলে মনে করি। যত রকম নামে মানুষ ঈশ্বরকে জানে, গড়, জেহোভা, আল্লাহ ইত্যাদি, এগুলো সবই মানুষের দেওয়া নাম। এখানে অবশ্যই কতগুলো দার্শনিক প্রশ্ন এসে পড়ছে, যেগুলো আমি আলোচনা করতে চাই না, কিন্তু 9টি অক্ষরে সীমাবদ্ধ রেখে যদি আমরা সেগুলিকে পারমিউটেশন কম্বিনেশনের সাহায্যে পাশাপাশি বসিয়ে চলি, তাহলে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের সবকটি নামই লিখে ফেলতে পারব। সেই বিন্যাসের কাজটা আমরা এতদিন যন্ত্রের সাহায্য ছাড়াই করে আসছি। বুঝেছি, আপনারা এ এ এ এ এ এ এ এ থেকে শুরু করে জেড 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 পর্যন্ত যেতে চান। ঠিক তাই। যদিও যে কথাটা বললাম, এক্ষেত্রে অক্ষরগুলো আমরাই তৈরি করেছি। সংখ্যা থেকে অক্ষরে পরিবর্তন করার কাজটা আপনাদের পক্ষে কঠিন হওয়ার কথা নয়। তবে এমন সার্কিট করা দরকার যাতে অক্ষরগুলো যুক্তিসম্মতভাবে পরপর সাজানো হয়। যেমন কোনো শব্দে একই অক্ষর পরপর 3 বারের বেশি ব্যবহার করা চলবে না। 3 বার না 2 বার? 3 বার। কেন 3 বার সেটা বোঝাতে গেলে বৃথা সময় নষ্ট হবে। ও, বললেন ডাক্তার ওয়াগনার। আর কিছু বলার আছে কি? আমার বিশ্বাস আপনাদের যন্ত্রটিকে আমাদের কাজের উপযুক্ত করে তৈরি করে দিতে বেশি সময় লাগবে না। তারপরেই সংখ্যার বদলে অক্ষর বিন্যাসের কাজটা শুরু হয়ে যেতে পারবে। আমার ধারণা যে কাজটা আমাদের লাগতো 15,000 বছর, সেটা যন্ত্রের সাহায্যে হয়ে যাবে 100 দিনে। ডাক্তার ওয়াগনারের ঘরের খোলা জানলা দিয়ে নিউ ইয়র্ক শহরের ট্রাফিকের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু সে শব্দ তার কানে প্রবেশই করছে না। তার মন এখন সম্পূর্ণ অন্য জগতে বিচরণ করছে, যেখানে গগনচুম্বী পাহাড়গুলি প্রকৃতির সৃষ্টি, মানুষের নয়। সেই পাহাড়ের চূড়োয় গুম্ফায় বসে এই তিব্বতী সাধকেরা যুগের পর যুগ ধরে অসীম ধৈর্যের সঙ্গে তাদের অর্থহীন তালিকা তৈরি করে যাচ্ছে। মানুষের পাগলামির কি কোনো সীমা নেই? যাই হোক, তার মনের ভাব বাইরে প্রকাশ করা চলবে না। কথাই তো আছে, দ্য কাস্টমার ইজ নেভার রং। ডাক্তার ওয়াগনার বললেন, এটা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের মার্ক 5 কম্পিউটারকে আপনাদের কাজের উপযুক্ত করে তৈরি করে দিতে পারি আমরা। আমি এখন যে কথাটা ভেবে চিন্তিত হচ্ছি সেটা হলো, আপনাদের গুম্ফাতে যন্ত্রটিকে বসানো, চালানো এবং তার পরিচর্যা নিয়ে ওটাকে তিব্বতে নিয়ে যাওয়াটাও তো একটা দুরূহ কাজ। সে ব্যবস্থা আমরা করব। আপনাদের কম্পিউটারের অংশগুলো তেমন কিছু বড় নয়, যে কারণে আপনাদের মডেলটা বাছাই করেছি। ওটাকে একবার ভারতবর্ষে পৌঁছে দিতে পারলে বাকি পথটুকুর ব্যবস্থা আমরাই করব। আর আপনি বলছিলেন আমাদের এখান থেকে 2 জন লোক নেওয়ার কথা। হ্যাঁ, 3 মাসের জন্য। তার বেশি সময় নিশ্চয়ই লাগবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। বিষয়টা প্যাডে নোট করে নিয়ে বললেন ডক্টর ওয়াগনার। অবশ্যই আরও 2টো ব্যাপার। কথা শেষ করার আগেই লামা তার আলখাল্লার পকেট থেকে একটা কাগজ বের করে ওয়াগনারের হাতে দিয়ে বললেন, এটা হলো এশিয়াটিক ব্যাংকে আমার কত টাকা জমা আছে তার সার্টিফিকেট। ধন্যবাদ। হ্যাঁ, তা এতে যথেষ্ট হবে বলেই মনে হয়। দ্বিতীয় ব্যাপারটা এতই মামুলি যে সেটা উল্লেখ করতে আমারও সংকোচ হচ্ছে, অথচ না করলেও নয়। আপনাদের ইলেকট্রিসিটির কি ব্যবস্থা? 110 ভোল্টে 50 কিলোওয়াট উৎপাদনকারী ডিজেল জেনারেটর। বছর 5 হলো এটা বসানো হয়েছে এবং কাজ দিচ্ছে ভালোই।
এটা আসার পর থেকে গুম্ফার জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই ওটা আনার মূল উদ্দেশ্য ছিল বড় বড় জব যন্ত্রগুলোকে চালানো। তা তো বটেই, বললেন ডাক্তার ওয়াগনার। এটা আমার অনুমান করা উচিত ছিল। গুম্ফার ছাদের বেটে পাঁচিলের ধারে দাঁড়িয়ে বাইরে নিচের দিকে চাইলে প্রথমে মাথা ভো ভো করে ঠিকই, কিন্তু ক্রমে সবই অভ্যাস হয়ে যায়। এই 3 মাসেও 2000 ফুট নিচে খাদের দৃশ্য বা দূরে উপত্যকায় শস্যক্ষেত্রে নানা রকম জ্যামিতিক নকশা জর্জ হ্যানলির মনকে নাড়া দিতে পারেনি। সে এখন ছাদের দেওয়ালে ঠেস দিয়ে দূরের পর্বত শৃঙ্গগুলোর দিকে চেয়ে আছে। সেগুলোর নাম জানার কোনো ঔৎসুক্য সে বোধ করেনি। এমন বেয়ারা অবস্থায় তাকে কোনোদিন পড়তে হয়েছে কি? নিশ্চয়ই না। গত 3 মাস ধরে মার্ক 5 কম্পিউটারে উদ্ভট অক্ষরের সমষ্টি ছাপা রোলের পর রোল কাগজ বেরিয়ে আসছে। অক্ষরগুলির যত রকম সম্ভাব্য বিন্যাস হতে পারে যান্ত্রিক টাইপরাইটারে তার প্রত্যেকটি ছেপে চলেছে অক্লান্তভাবে। কাগজের রোল বেরোনোর সঙ্গে সঙ্গে লামারার প্রত্যেকটি শব্দ কাঁচি দিয়ে কেটে সেগুলোকে বিরাট বিরাট খাতায় সযত্নে সেটে ফেলছে। আর 1 সপ্তাহে কাজ শেষ হওয়ার কথা। কোন হিসাবের ভিত্তিতে যে এরা কথাগুলোকে 9 অক্ষরে সীমাবদ্ধ রেখেছে তার রহস্য জর্জ হ্যানলির অজানা। একটা আশঙ্কা মাঝে মাঝে হ্যানলির বুক কাঁপিয়ে দেয়। সেটা হলো এই যে লামারা হয়তো হঠাৎ একদিন স্থির করবে যে কাজটা 2060 খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো দরকার। এদের পক্ষে সবই সম্ভব। একটা ভারী কাঠের দরজা খোলার শব্দের সঙ্গে চা হাতে এসে জর্জের পাশে দাঁড়ালো। চাকের মুখে চুরুট, যে চুরুট লামাদের ভারী প্রিয় হয়ে উঠেছে। ধর্মযাজক হলেও এরা অল্প বিস্তর ফুর্তির স্বাদ গ্রহণ করতে বিমুখ নয়। এরা ছিটগ্রস্ত হতে পারে, কিন্তু গোঁড়া নয়। চাক এসেছে একটা জরুরি বক্তব্য নিয়ে। যা শুনছি জর্জ, তাতে কিন্তু ব্যাপার গোলমেলে বলে মনে হচ্ছে। কি শুনছ? যন্ত্র ঠিকমতো কাজ করছে না? জর্জের মতে এর চেয়ে বেশি গোলমেলের কোনো কিছু হতে পারে না। যন্ত্রের গণ্ডগোল হলে তাদের যাওয়া পিছিয়ে যেতে পারে, আর সেটাই হবে চরম বিপর্যয়। ইদানিং টেলিভিশনের রদ্দিমার্কা বিজ্ঞাপনের ছবিগুলোর কথা ভেবেও জর্জের মন কেমন করে, কারণ সেগুলোও তো দেশের কথাই মনে করিয়ে দেয়। না না, বলল চাক, সে ধরনের গোলমাল নয়। চাক সাধারণত ছাদের পাঁচিলে বসে না, কারণ তাতে তার বুক ধরফর করে। কিন্তু আজও সেখানেই বসে বলল, আমি আসল ব্যাপারটা জেনে ফেলেছি। তার মানে? ব্যাপার তো সবই আমাদের জানা। আমরা যেটা জানি সেটা হলো লামারা কি করতে যাচ্ছে, কিন্তু কেন করতে যাচ্ছে সেটা তো জানতাম না। এখন সেটা জেনেছি, এবং সে এক অভাবনীয় ব্যাপার। তোমারও সব বাজে কথা ছাড়ো তো। কিন্তু লামা যে আমায় নিজে বলেছেন। তুমি তো জানো উনি রোজ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিউটার থেকে টাইপ করা কাগজের রোল বেরিয়ে আসা দেখেন। আজও এসেছিলেন, এবং আজ কেন যেন অন্য দিনের তুলনায় ওকে বেশি উত্তেজিত বলে মনে হচ্ছিল। আমি যখন বললাম যে আমাদের কাজ প্রায় শেষ হতে চলেছে, উনি আমাকে তার অদ্ভুত ইংরেজি উচ্চারণে জিজ্ঞাসা করলেন, আমরা কোনোদিন এই কাজটার পিছনের আসল উদ্দেশ্যের সম্বন্ধে কিছু অনুমান করেছি কিনা। আমি বললাম, সেরকম উদ্দেশ্য কিছু আছে নাকি? তখন ভদ্রলোক ব্যাপারটা বললেন। কি বললেন? এরা বিশ্বাস করেন যে যখন ঈশ্বরের নামের তালিকা তৈরি হয়ে যাবে, এদের মতে নামের সংখ্যাটা হচ্ছে 9 লক্ষ কোটি, তখন ঈশ্বরের কাজও ফুরিয়ে যাবে। সেই সঙ্গে মানুষের সৃষ্টি হয়েছিল যে কাজ করার জন্য, তাও শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এরপরে মানুষের পক্ষে কিছু করতে যাওয়াটাই হবে ঈশ্বর বিরোধী কাজ। তাহলে আমরা এখন করছিটা কি? আত্মহত্যা? সেটার প্রয়োজন কোথায়? তালিকা শেষ হলে পর ঈশ্বর নিজেই যা করার করবেন, অর্থাৎ খেল খতম। বুঝলাম, আমাদের কাজ শেষ হওয়া মানে পৃথিবীর কাজও খতম। চাক একটা শুকনো হাসি হেসে বলল, আমি ঠিক সেই কথাটাই বলছিলাম লামাকে। কিন্তু তার ফল কি হলো জানো? উনি আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বললেন, ব্যাপারটাকে অত হালকাভাবে নিও না। জর্জ একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বলল, কিন্তু এ ব্যাপারে কি করা উচিত সেটা তো বুঝতে পারছি না। অবশ্যই সেভাবে দেখতে গেলে যাই করি না কেন তাতে কিছু এসে যায় না। এরা যে বদ্ধ পাগল সে তো জানাই আছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো জর্জ,
তালিকা শেষ হওয়ার পর যদি কিছু না ঘটে, পৃথিবী যেমন আছে তেমনই থেকে যায়, তাহলে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না তো? আমাদেরই যন্ত্র তো কাজটা করছে। ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। কথাটা খুব ভুল বলনি, জর্জ গম্ভীরভাবে মন্তব্য করল। কিন্তু এ ধরনের ব্যাপার তো আগেও ঘটেছে। লুসাইয়ানায় আমাদের ছোটবেলায় এক ছিটগ্রস্ত পাদ্রী হঠাৎ একদিন বলে বসলেন, আসছে রবিবার পৃথিবীর শেষ দিন। বহু লোক তার কথা বিশ্বাস করল, এমনকি সেই বিশ্বাসে তাদের ঘরবাড়ি সব বিক্রি করে দিল। শেষটায় যখন কিছুই হলো না, তখন কিন্তু তারা এই নিয়ে কোনো রকম মাতামাতি করল না। তারা ধরে নিল পাদ্রীর হিসাবে কোনো গণ্ডগোল হয়েছে। আসলে ঘটনাটা ঘটবে ঠিকই, কিন্তু পরে। যাই হোক, এটা যে লুসাইয়ানা নয় সে খেয়াল আশা করি তোমার আছে। এখানে কেবল আমরা দুজন শ্বেতাঙ্গ, বাকি হলো তিব্বতী সাধকের বিরাট দল। এরা তো ভালোই, এবং সত্যিই যদি লামার ভবিষ্যৎবাণী না ফলে, তাহলে আমার ওর জন্য একটু কষ্টই হবে। কিন্তু তাও বলছি, এই সময়টা এখানে না থেকে অন্য কোথাও থাকলে আমি নিশ্চিন্ত বোধ করতাম। সে কথাটা আমার কিছুদিন থেকে মনে হচ্ছে, কিন্তু আমরা যে চুক্তি সই করেছি, আর আমাদের ফেরত যাবার প্লেন না আসা পর্যন্ত তো আমরা কিছুই করতে পারছি না। চাক চিন্তিতভাবে মাথা নেড়ে সায় দিল। তারপর প্রায় আপন মনেই বলল, অবশ্যই আমরা ব্যাপারটা ভণ্ডুল করে দিতে পারি। খেপেছ? ওতে আরও বিপদ। আমি যেভাবে ভাবছি তাতে বিপদ নেই। শোনো, মেশিন চলবে আর 4 দিন, দিনে 24 ঘন্টা করে। আমাদের প্লেন আসবে 1 সপ্তাহ পরে। বেশ, এখন ধরো যদি এর মধ্যে যন্ত্রে কোনো গণ্ডগোল হয়, 2 দিন কাজ বন্ধ থাকে, গণ্ডগোল আমরা শুধরিয়ে দেব ঠিকই, কিন্তু সেটা করব একেবারে শেষ মুহূর্তে। আমরাও প্লেনে উঠব, আর ঈশ্বরের শেষ নামটিও উঠবে তালিকায়। তখন আমরা লামাদের আওতার বাইরে। ব্যাপারটা আমার মনোপুত হচ্ছে না, মাথা নেড়ে বলল জর্জ। এই ধরনের কারচুপি আমার ধাতে নেই ভাইয়া। তাছাড়া এতে ওদের মনে সন্দেহের উদ্বেগ হতে পারে। না, যেমন চলছে চলুক, তাতে যা হওয়ার হবে। 7 দিন পরে খচ্চরের পিঠে চড়ে পেঁচানো রাস্তা দিয়ে যেতে যেতে জর্জ বলল, আমার এখনো ব্যাপারটা ভালো লাগছে না। এটা ভেবো না যে আমি ভয় পেয়েছি বলে পালাচ্ছি। আমার এই বুড়ো লামাগুলোর জন্য মমতা হচ্ছে। তারা যখন দেখবে যে তাদের ভবিষ্যৎবাণী ফলল না, তখন তাদের অবস্থা কি হয় সেটা আমি দেখতে চাই না। আর আমাদের হেডলামার যে কি প্রতিক্রিয়া হবে কে জানে। চাক বলল, আশ্চর্য, ওকে যখন গুড বাই করলাম তখন কেন যেন মনে হলো উনি আমাদের মনের কথা সব জানেন, কিন্তু তাই নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলেন না। কারণ মেশিন আবার ঠিকমতোই চলছে, আর কাজও অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর অবশ্যই ওর মতে তারপর বলে আর কিছু নেই। জর্জ ঘোড়ার পিঠে উল্টো মুখে ঘুরে পাহাড়ের দিকে চাইল। এরপরে মোড় ঘুরে আর গুম্ফাটাকে দেখা যাবে না। সূর্যাস্ত হয়েছে কিছুক্ষণ আগে। আকাশের শেষ রঙের সামনে বিরাটাকৃতি গুম্ফাটাকে দেখা যাচ্ছে। কালো প্রাসাদের গায়ে এখন সেখানে জানলার ভিতরে আলো, যেমন দেখা যায় সমুদ্রগামী জাহাজের গায়ে পোর্ট হোলের ভিতরে। ওগুলো সবই জেনারেটর চালিত বৈদ্যুতিক আলো, এবং একই জেনারেটরে চলছে কম্পিউটার। আর কতক্ষণ চলবে যন্ত্র? ভবিষ্যৎবাণী না ফললে লামারা কি তাদের আক্রোশ প্রকাশ করবে ওই যন্ত্রকে ধ্বংস করে, নাকি তারা আবার নিরুদ্বেগে শুরু করবে তাদের হিসাব? গুম্ফায় ঠিক এই মুহূর্তে কি হচ্ছে সেটা অবশ্যই জর্জের জানতে বাকি নেই। লামাপ্রবর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যন্ত্রটার কাছে বসে আছেন। অপেক্ষাকৃত কম বয়স্করা তাদের সামনে এনে হাজির করছে যন্ত্র থেকে নতুন বেরিয়ে আসা নামের তালিকা। লামারা নামগুলোর ওপর চোখ বোলাচ্ছেন, তারপর সেগুলো কেটে কেটে খাতায় সেটে ফেলছেন। কারো মুখে কোনো কথা নেই, একমাত্র শব্দ হচ্ছে যান্ত্রিক টাইপরাইটারের। কারণ মার্ক 5 কম্পিউটার প্রতি সেকেন্ডে 1000 হিসাবের কাজ করে সম্পূর্ণ নিঃশব্দে। জর্জ ও চাক 3 মাস ধরে এই কাজ দেখেছে। তাদের যে মাথা খারাপ হয়ে যায়নি, এটাই পরম ভাগ্যী। ওই দেখো, বলে উঠল চাক সামনের উপত্যকার দিকে হাত বাড়িয়ে। আহা, কেমন সুন্দর দেখাচ্ছে বলতো। জর্জ মনে মনে ভাবল, সত্যিই সুন্দর। পুরনো DC-3 বিমানটা রানওয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি রূপোলি ক্রুশের মতো।
ঘন্টা দুয়েকের মধ্যে ওদের দুজনকে উড়িয়ে নিয়ে যাবে সভ্য জগতে, যেখানে তারা পাবে মুক্তি। উৎকৃষ্ট সুরাপানে যে আনন্দ হয়, চিন্তাটা মাথায় আসতে জর্জ সেই আনন্দ অনুভব করল। হিমালয়ের হঠাৎ রাত্রি এখনই তাদের গ্রাস করবে, তবে সৌভাগ্যক্রমে রাস্তা ভালো, আর দুজনের কাছেই রয়েছে টর্চ। একমাত্র যদি না শীত হঠাৎ বেরিয়ে গিয়ে অস্বস্তির কোনো কারণ ঘটায়, এছাড়া কোনো চিন্তা নেই। মাথার উপরে মেঘমুক্ত আকাশে অগণিত অতি পরিচিত নক্ষত্র জ্বলজ্বল করছে। জর্জের একমাত্র দুশ্চিন্তা ছিল যে প্রতিকূল আবহাওয়ার জন্য হয়তো প্লেন না উঠতে পারে, কিন্তু এখন সে দুশ্চিন্তাও দূর হয়েছে। জর্জের গলা দিয়ে গান বেরিয়ে এলো, তবে বেশিক্ষণের জন্য নয়। পর্বত পরিবেষ্টিত এই বিশাল প্রান্তরে গানটা যেন কিঞ্চিত বেমানান। সে রিস্টওয়াচের দিকে চাইল, আর ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। সে চেঁচিয়ে জানালো পিছনে চাকের উদ্দেশ্যে। এরপর আরও কতগুলো কথা সে জুড়ে দিল। কম্পিউটারের কাজ শেষ হলো কিনা কে জানে, এখনই তো হওয়ার কথা। চাকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জর্জ উল্টো মুখে ঘুরল। সে দেখল ঘোড়ার পিঠে চাককে। তার দৃষ্টি আকাশের দিকে। ওপরে চেয়ে দেখো, বলল চাক। জর্জ চাইল, হয়তো শেষবারের মতো। মাথার ওপরে সন্ধ্যার আকাশ থেকে নির্বিবাদে একটি একটি করে তারা মুছে যাচ্ছে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।